শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি দিনের শুরুতেই রুটিন মাফিক তুমি তোমার পড়াশোনাটা সুন্দর মতো করছো, ক্লাসগুলো করছো, হোমওয়ার্কগুলো করছো। আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্র, নবম অধ্যায়। আমি তোমাদের মোস্ট অফ ক্লাস আসলে জুমে নিয়েছি, কিন্তু আজকে একটা ক্লাস পাওয়ার পয়েন্টে নিব। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, অর্থনীতি প্রথম পত্র। আমরা পড়ছি খাজনা চ্যাপ্টার। পড়ার শুরুতেই আমরা একটা উক্তি লেখা আছে, উক্তিটা দিয়ে শুরু করতে পারি। এখানে লেখা আছে, দেখো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো, পরিশ্রম করে যাও। নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। নিজের প্রতি যখন তোমার আস্থা তৈরি হবে, নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে, তখন দেখবা তুমি অনেক হাই স্ট্রিমের কাজ করতে পারবা। কিন্তু ফার্স্ট টাইমে কাজ করতে গেলে যদি তোমার নিজের উপর আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সেই কাজে অগ্রসর হয়ে ফলাফল পাওয়াটা খুব কষ্টের। এই জন্য আসলে বলছি যে শুধু পরিশ্রম করো, নিজের উপর আস্থা রাখো, পরিশ্রম করো। পরিশ্রম একদিন তোমার অনেক ভালো একটা ফলাফল দিবে, ভালো একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। দেখো, আমরা জুমে মোস্ট অফ ক্লাস যেগুলো এর আগে করছি, আজকে আহ, একটা জিনিস দেখবো এখান থেকে পাওয়ার পয়েন্টে। আমরা কোশ্চেন সলিউশন, অষ্টম অধ্যায় খাজনা। আমরা আহ, অষ্টম অধ্যায় শেষ করছি ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং আধুনিক খাজনা তত্ত্ব। খাজনা কেন দেওয়া হয়, খাজনার, দেখো আমরা হয়তো দেখতে পাচ্ছি এই প্রশ্নটা পড়বো আমরা এখান থেকে। আমাদের মূল ব্যাপার কি, যে আমরা যত কোশ্চেন সলিউশন করব, আমাদের মস্তিষ্ক তত ফাস্ট হবে। এখন অনেক সময় তোমরা অধিকাংশ সময় বলো যে আসলে কতটুকু লিখতে হবে। আমি এর আগেও বলছি, 19 সালের প্রশ্ন আমি কিন্তু একটা সলিউশন করে দিয়েছি জুমে। জুমে তোমাদের এর আগে যে ক্লাসটা নিয়েছে, জুমেতে আমরা ওই ক্লাসটা সলিউশন করছি। তো আজকে দেখবো আমরা 18 সালের কোশ্চেন এবং 16 সালের কোশ্চেন, যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো আমরা সুন্দর মতো সলিউশন করার চেষ্টা করবো। দেখো, এবং এখান থেকেই তোমার হোমওয়ার্ক থাকবে এবং তোমার ক্লাস ওয়ার্ক থাকবে। আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি যে আসলে এখানে যে প্রশ্নগুলো আসবে, মোস্ট অফ প্রশ্নই তোমার বলবে যে কোন তত্ত্বের সাথে মিল আছে। এখন দেখা যাচ্ছে, বললো যে 3টা খণ্ডে জমি আছে, 3টা খণ্ডে জমিতে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড করে। তো প্রথম খণ্ডে বেশি ইনকাম হবে বা ওখান থেকে তোমার উৎপাদনটা বেশি হবে। আয় থেকে ব্যয় যদি বাদ দেওয়া হয়, তাহলে এর একটা অংশ বেশি থাকবে। দ্বিতীয় অংশে এসে প্রথম অংশের থেকে কম থাকবে। দ্বিতীয় অংশে তার মানে উৎপাদনটা কম হবে প্রথম অংশের তুলনায়। তৃতীয় অংশে দেখা যাবে যে উৎপাদন যে পরিমাণ হচ্ছে, খরচ সে পরিমাণ হচ্ছে। তাহলে এটা আমরা বলছিলাম, ডেভিড রিকার্ডো বলছে তৃতীয় অংশের জমিটা মানে প্রান্তিক জমি, খাজনাবিহীন জমি বা নিকৃষ্ট জমি। এখানে কোনো খাজনা দিতে হবে না, কারণ এখানে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে না। এই যে এইসব কথা যেখানে আসবে, যে 3 খণ্ডের জমি, এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, তাহলে এখানে কোনো খাজনা আসেনি, এখানে খাজনা এসছে। এই টোটাল জিনিসগুলা কিন্তু ডেভিড রিকার্ডের খাজনা তত্ত্বের সাথে মিল থাকবে। এখানে ডেভিড রিকার্ডের খাজনা তত্ত্বের সাথে মিল থেকে প্রশ্ন আসবে, আবার আসতে পারে আধুনিক খাজনা তত্ত্ব। তো ডেভিড রিকার্ডো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, উনি বলছে যে শুধু জমির ক্ষেত্রেই কিন্তু খাজনা উদ্ভব হয়। কিন্তু আধুনিক আলোরা বলছে না, জমির খাজনা শুধুমাত্র জমির ক্ষেত্রে উদ্ভব হয় না, অন্য বিভিন্ন কারণেও জমির খাজনা উদ্ভব হতে পারে। তো এখানে আমরা আসি, প্রথম একটা প্রশ্ন দেখবো যে 18 সালের কোশ্চেন। আমি 19 সালের কোশ্চেনের আগে দেখিয়েছি, তোমরা দেখো, দেখতে পাচ্ছ।
আশা করি দেখা যাচ্ছে। এখানে খাজনা লেখা আছে, খাজনা চ্যাপ্টারে আমরা অষ্টম অধ্যায় যেটুকু পড়ছি খাজনা, অষ্টম অধ্যায়ে দেখো এখানে আছে। প্রথম হচ্ছে যে প্রথমে অবস্থায় আমাদের প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে, প্রশ্নে কি বলছে এবং এই প্রশ্ন কোন প্রশ্নের সাথে মিল আছে, কোন প্যাটার্নের সাথে মিল আছে, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করব। বলছে জনাব মনিরুজ্জামান একজন ছোট একখণ্ড জমির পাশ দিয়ে, মনিরুজ্জামানের ছোট একখণ্ড জমির পাশ দিয়ে একটা হাইওয়ে তৈরি হয়েছে, মানে রাস্তা চলে গেছে। হাইওয়ে যাওয়ার পর তার ওই জমির দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এরকম কথা বলছিলাম যে যদি জমির মালিক জমিতে কোনো প্রকার শ্রম বা কোনো প্রকার বাড়তি বিনিয়োগ ছাড়াই যে অতিরিক্ত আয় করবে, সে আয়টা হবে অনুপার্জিত আয়। মানে ওখানে কোনো প্রকার ব্যয় না করে যে আয় হচ্ছে, ঠিক এইটা তাহলে সেই অনুপার্জিত আয়ের সাথে কিন্তু মিল আছে। যে মনিরুজ্জামানের একটা ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে রাস্তা চলে গেছে এবং জমির এতে এতে করে কি হচ্ছে, তার জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে দূরে কোনো এলাকায় কম দাম দিয়ে জমি ক্রয় করলেন বসবাস স্থাপনের জন্য, এবং বিভিন্ন ধরনের 9 একর বলছে, 9 একর জমি চাষবাদের জন্য ভাড়া নেন। প্রথম 3 একর জমি, তার মানে 3 খণ্ড করেছে দেখো, এখানে একটা ক্লু। প্রথম 3 একর জমিতে মোট 12,000 টাকা, দ্বিতীয় 3 একর জমিতে 8,000 টাকা এবং তৃতীয় জমিতে 6,000 টাকা। এই টাকার অঙ্কগুলোকে একটু আমরা হাইলাইট করে দেব। প্রথম জমিতে 12,000 টাকা, দ্বিতীয় জমিতে 8,000 টাকা, তৃতীয় জমিতে 6,000 টাকা। আমি বললাম এখানে জমির 3টা খণ্ড আছে, তার মানে এই জমির 3টা খণ্ডের সাথে মিল আছে ডেবিটি কার্ডের খাজনার সাথে। প্রত্যেক প্রকারের জমিতে ফসল চাষের জন্য উনি 6,000 টাকা করে ব্যয় করছে। তার মানে প্রথম অবস্থায় আসছে নিম খাজনা। কি আমি বলছিলাম, নিম খাজনা হতে হলে আমার কোন কথা উল্লেখ থাকতে হবে? নিম খাজনা বলছিলাম মানুষ সৃষ্টি কথাটা উল্লেখ থাকবে, মানুষ সৃষ্টি এবং স্বল্পকাল, এই দুইটা কথা উল্লেখ থাকতেই হবে। এটি সংজ্ঞা দিতে গেলে মানুষ সৃষ্টি উৎপাদনের উপকরণ হতে, মানুষের সৃষ্টি উৎপাদনের উপকরণ হতে পারে এই যানবাহন, তারপরে তোমার আহ, যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষ যেগুলো সৃষ্টি করেছে। মানুষের সৃষ্টি উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় বা আয় পাওয়া যায়, তা হচ্ছে নিম খাজনা। এর আগে আমি তোমাদেরকে বলছি, হঠাৎ তুমি দেখা যাচ্ছে বাসা থেকে বের হলে আহ, আমাদের সেন্ট গ্রেগরি কলেজে আসছি। তো উম, আসার পথে বৃষ্টিতে আমরা দেখলাম যে সচরাচর তোমার বাসা থেকে রিক্সা ভাড়া হয় কলেজে 50 টাকা, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে দামটা বেড়ে গেছে, 100 টাকা হয়ে গেছে। তাহলে এখানে এই যে স্বল্পকালে মানুষ সৃষ্টি কোনো দ্রব্যের যে স্বল্পকালে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, আসলে আমরা ব্যয় করার কথা ছিল 50 টাকা, কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে 100 টাকা। তো এটা হচ্ছে নিম খাজনা। সেটা হচ্ছে মানুষের সৃষ্টি হতে হবে এবং স্বল্পকাল কথাটা উল্লেখ থাকতে হবে। তাহলে এটা আমরা পারবো। খাজনা ও দাম সম্পর্কে, খাজনা ও দামের সম্পর্ক লিখতে হবে। খাজনা এবং দামের সম্পর্ক কি? ডেবিট কার্ড বলছে দেখো, ডেবিট কার্ডের খাজনা তত্ত্ব অনুসারে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। উনি বলছিলেন খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ খাজনা দেওয়ার ফলে খাজনা দেওয়ার ফলে ফসলের দাম বাড়ে না, বরং দাম বৃদ্ধির ফলেই খাজনা উদ্ভব হয়। ডেভিড রিকার্ডো মনে করেন যে প্রান্তিক জমিতে, প্রান্তিক জমি মানে তৃতীয় খণ্ডের যে জমি, তৃতীয় খণ্ডের জমিতে আমরা বললাম যে এখানে উৎপাদন এবং ব্যয়, উৎপাদন আমি যত টাকা উৎপাদন করবো ব্যয়টাও ঠিক তত টাকা হবে। এখানে দেখো 6,000 টাকা, প্রথমে হচ্ছে যে তৃতীয় খণ্ডের জমিতে 6,000 টাকা ছিল, আবার উৎপাদন ও ব্যয় হচ্ছে 6,000 টাকা, তার মানে এখানে তৃতীয় খণ্ডের জমি হচ্ছে প্রান্তিক জমি, নিকৃষ্ট জমি। যখন আমরা পড়ছি যে খাজনা এবং দামের সম্পর্ক লিখতে হচ্ছে, ডেভিড রিকার্ডো মনে করছেন যে আসলে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। তো জমিতে খাজনা কেন প্রয়োজন বলছে, বলছে যে প্রান্তিক জমিতে উৎপাদনের ফসল বিক্রি করে শুধু আহ, উৎপাদন খরচই ওঠে, এখানে কোনো উদ্বৃত্ত থাকে না, তাই প্রান্তিক জমিতে খাজনা দিতে হয় না। অর্থাৎ প্রান্তিক জমি উৎপাদন ব্যয়ের মধ্যে খাজনা নামে কোনো অন্তর্ভুক্ত থাকে না, খাজনা আসলে ওখানে থাকবে না। আয় ব্যয় যখন সমান হয়ে যাবে তখন সেখানে কোনো উদ্বৃত্ত থাকবে না, খাজনা থাকবে না। তাই দাম বৃদ্ধির ফলে খাজনা উদ্ভব হয় এবং দাম বেশি হলে খাজনা বেশি হবে, আবার কম হলে খাজনাও কম হবে। দাম ও খাজনার মধ্যে সরাসরি সমমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা এই যে নম্বর প্রশ্ন এইভাবে সুন্দর করে লিখতে হবে এবং দুইটা প্যারা দিলে আমার সুন্দর হবে, প্রথম একটা প্যারা দিয়ে তারপরে একটা প্যারা দিয়ে, যেখানে এখানে যেটা করছে যে এটা একটা প্যারা দিয়েছে, তার নিচে আর একটা প্যারা দিয়েছে, এটা সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো।
গ নম্বর বলছে যে উদ্দীপকে জনাব মনিরুজ্জামানের জমি বিক্রি আয়কে কোন ধরনের আয় বলে বলা হয়, তার যৌক্তিকতা লেখো। মনিরুজ্জামান যে জমি হঠাৎ করে যে এখানে দাম বেড়ে যাচ্ছে, তো দাম বেড়ে যাওয়ার কারণ কি, সে তার জমির পাশ থেকে একটা হাইওয়ে রাস্তা চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোনো, এখানে যেটা বলছে যে হাইওয়ে রাস্তা চলে গেছে, তো হাইওয়ে রাস্তা চলে যাওয়ার কারণে ওই জমির চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। আমি এর আগে দেখেছি যে চাহিদা বৃদ্ধির কারণে যে দামটা বেড়ে যাচ্ছে, এটা অনুপার্জিত আয়ের সাথে মিলেছে। তাহলে এই ক নম্বর নিশ্চিত এরকম কিছু হয়। এখানে চিত্র দেওয়া নেই, আমরা চিত্র দিতে পারি। এটা কিরকম চিত্র দিতে পারি, এই যে এইভাবে যে চিত্রটা আছে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এরকম চিত্র আমরা দিতে পারি। জমির যোগান খাড়া আছে, মানে ওইখানে জমির যোগান সীমাবদ্ধ, এস অক্ষে লম্ব অক্ষে খাড়া। আর এখানে দেখো ফার্স্ট ডিমান্ড ডি নট ছিল, ডি নট পুরো এখানে ই নট বিন্দুতে প্রথম অবস্থায় ডিমান্ড ছিল। হঠাৎ করে হাই হওয়ার কারণে জমির যোগাযোগ চাহিদাটা বেড়ে গেছে। এইভাবে আমরা ক নম্বর চিত্র দিতে পারি। আর চিত্র না দিলে এরকম লিখবো, কিরকম সেটা, উদ্দীপকে উল্লেখিত জনাব মনিরুজ্জামান জমি বিক্রি আয়কে অনুপার্জিত আয়, এটা বললাম যে হাইওয়ে চলে যাওয়ার কারণে তার জমির দামটা বেড়ে গেছে, এটা হচ্ছে অনুপার্জিত আয়। নিচে যুক্তি সহ ব্যাখ্যা করা হলো। সাধারণত অর্থনৈতিক উন্নয়নের কোনো এলাকায় যদি তোমার যেটা আমরা শিল্প, কল কারখানা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র ইত্যাদি উন্নতি হয়, সে অবস্থায় এলাকার জমির চাহিদাটা আসলে বেড়ে যাবে। কোনো এলাকায় যদি আহ, কোনো হসপিটাল ছিল না, একটা হসপিটাল হওয়ার কারণে সেই হসপিটালের যে এলাকায় হবে ওইখানের জমির চাহিদাটা বেড়ে যাবে, কারণ হসপিটাল যখনই হবে তখনই সেই এলাকার মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে, আর মানুষ সেখানে বসবাস, হসপিটালের কাছাকাছি বসবাস করা বা সেখানে একটা ব্যবসা বাণিজ্য করা, এই তার পাশ দিয়ে একটা রাস্তা নিশ্চিত যাবে। এইভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে সেই এলাকার উন্নয়ন ঘটবে এবং ওইখানকার জমির চাহিদাটা বেড়ে যাবে। আর চাহিদাটা বাড়ার কারণেই কিন্তু জমির দাম বাড়ছে। জমির দাম যখনই বাড়ছে তখন জমিতে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই জমির মালিক বেশি যে পরিমাণ অতিরিক্ত আয় করছে, এইটা হচ্ছে নিম খাজনা। এটাকে আমরা বললাম। আচ্ছা, এভাবে জমির মালিক বিনা খরচে যখন বিনা খরচ বা পরিশ্রমে অতিরিক্ত আয় যোগ করে, তখন সেটা অনুপার্জিত আয় বলা হচ্ছে। এটা অনুপার্জিত আয়, সরি নিম খাজনা বলছি। নিম খাজনা হতে হলে কি হবে, নিম খাজনা হতে স্বল্পকাল থাকবে এবং মানুষের সৃষ্টি উৎপাদনের উপকরণ থাকবে, কিন্তু অনুপার্জিত আয় হতে হলে হঠাৎ করে সেই এলাকার উন্নয়ন ঘটলেই, যখন একটা এলাকার উন্নয়ন ঘটবে, জমির চাহিদাটা বেড়ে যাবে, তখন সেটা হবে অনুপার্জিত আয়। ঠিক আছে, যে অনুপার্জিত আয়কে আমরা এই চিত্রে দিতে পারি। পরিশ্রম বা অতিরিক্ত আয় করে যে পরিশ্রম বা তোমার অতিরিক্ত পরিশ্রম বা বিনিয়োগ ছাড়াই যে অতিরিক্ত আয় করা হচ্ছে, সেটা অনুপার্জিত আয়। উদ্দীপকে লক্ষ্য করা যায় জনাব মনিরুজ্জামানের ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে রাস্তা চলে যাওয়ার কারণে জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই সুযোগে জমি সে বিক্রি করে দিচ্ছে, অতিরিক্ত আয় হওয়ার কারণে সে জমিটা বিক্রি করে দিচ্ছে এবং এই জন্য তাকে আহ, কোনো ব্যয় করতে হয়নি, শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণেই কিন্তু ওই জমির দাম বেড়েছে। এটা হচ্ছে অনুপার্জিত আয়। খুব সুন্দরভাবে আমরা এখান থেকে 3 মার্চে 3টা প্যারা করতে পারি সহজেই। এবং আমি যদি চিত্র দিই তাহলে আমার মনে হয় 2টা প্যারা করলে, ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারা, মাঝখানে চিত্রের বর্ণনা দিয়ে দিলে হবে। এই চিত্রটা আমরা এখানে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা এই পাশে ডান দিকে, এই চিত্রটা আমরা এখানে গ নম্বরে দিয়ে দিই। ঘ নম্বর বলছে উদ্দীপকের আলোকে ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বের বিশ্লেষণ করো। এই যে 3 খণ্ড জমির কথা বললো এবং একটা বলছে যে প্রান্তিক জমি, একটা প্রথম শ্রেণীর জমি, তাহলে এর আলোকে খাজনা তত্ত্বের, ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব বিশ্লেষণ করবো আমরা কিভাবে, দেখো। ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখবো 1 নম্বর প্রশ্নের উত্তর, বা 2 নম্বর প্রশ্নের উত্তর ঘ। নিচে উদ্দীপকের তথ্যর আলোকে ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বের সাথে বিশ্লেষণ করা হলো। ডেভিড রিকার্ডো মনে করেন খাজনা হচ্ছে জমির মালিক এর, বলছে জমির মালিক ও অবিনশ্বর ক্ষমতা, আসলে জমির আদি অক্ষয় শক্তি। এখানে যদি আমি এইভাবে দিতাম, জমির আদি অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে যে উদ্বৃত্ত দেওয়া, জমির আহ, উদ্বৃত্ত যে একটা অংশ দেওয়া হয়, সেটা হচ্ছে আহ, খাজনা। এভাবে দিতে পারি, এখানে যেটা আছে সেটা দিতে পারি। তারপরে দেখো লেখা আছে, মানে ডেবিট রিকার্ডে মনে করেন খাজনা হচ্ছে জমির মালিক, এবং জমির মালিক হবে না, এখানে জমির আদি আদি হবে, মানে অনেক পুরাতন জমির আদি ও অক্ষয় শক্তির প্রতিদান। এই ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই নির্দেশ করেছেন, কারণ জমির উর্বরা শক্তির পার্থক্যের কারণেই কিন্তু মনে করো 5 একর জমি, 3 খণ্ড, 3 খণ্ড জমিতে 3 জায়গায় 3 রকম ফসল ফলছে। তার মধ্যে সব জমির উর্বরা শক্তি আসলে সমান নয়, এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে।
উৎকৃষ্ট জমির মধ্যে আবার দুই প্রকার রয়েছে, একটা একটা বেশি উত্তম, একটা কম উত্তম এরকম। এই উৎপন্ন ফসলের পার্থক্যের কারণেই খাজনার উদ্ভব হয়। ডেবিট রিকার্ড ও জমির যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান সেরূপ জমিকে খাজনাবিহীন জমি, প্রান্তিক জমি, আমি বললাম যেটা প্রান্তিক জমি, নিকৃষ্ট জমি, খাজনাবিহীন জমি, যেটার আয় এবং ব্যয় পরস্পর সমান, সেই জমিকে বলা হচ্ছে খাজনাবিহীন জমি। এবার দেখো, এ, আমরা এখানে এই সিস্টেমটা করে দেবো, এবং প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর জমি দিয়ে আমরা, আমাদের বইতে কিন্তু একটা দেওয়া আছে, আমি দিছিলাম এখানে, আবার এই রেখায় চিত্র দেয়নি, এটাও আমি চিত্র দিতে পারি কিভাবে। আমাদের বইতে যে চিত্র আছে ডেবিট রিকার্ডের খাজনা তথ্য, তোমরা দেখেছো যে, দেখো আগে আমরা খাজনা বের করি। ডেবিট রিকার্ডের মধ্যে উল্লেখিত জমিতে খাজনা, প্রথম শ্রেণীর জমিতে খাজনা হবে 12,000 টাকা, আমার উৎপাদন হয়েছে, 6,000 টাকা খাজনা হয়েছে, আহ, খরচ হয়েছে, বাদ দিয়ে থাকছে 6,000 টাকা, এটা প্রথম শ্রেণীর খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমিতে 8,000 টাকা হয়েছে, 6,000 টাকা খরচ হয়েছে, তাহলে 2,000 টাকা অতিরিক্ত, 2,000 টাকা খাজনা। তৃতীয় একর জমিতে 6,000 মাইনাস 6,000 করলে 0 টাকা খাজনা। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় জমিতে খাজনা আসছে, এবং তৃতীয় জমিতে, তিনি বলছে তৃতীয় জমিতে কোনো উদ্বৃত্ত নেই, এই জমিতে কোনো খাজনার প্রয়োজন নেই, এটি প্রান্তিক জমি, খাজনাবিহীন জমি, তাই প্রদত্ত চিত্রের আলোকে ডেবিট রিকার্ড ও খাজনা তথ্য বিশ্লেষণ করা হলো। এভাবে আমরা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। এটা তোমাদের ক্লাস ওয়ার্ক, এই প্রশ্নটা লিখে দিতে হবে, এবং এই প্রশ্নটা লিখে নাও, 2 নম্বর প্রশ্নে চিত্র লক্ষ্য করো, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এখানে বলছে নিম খাজনা কি, নিম খাজনা কি, খাজনা কেন দেওয়া হয়, নিম খাজনা কি, খাজনা কেন দেওয়া হয়, উদ্দীপকের চিত্রে কোন খাজনা তত্ত্বের সাথে সম্পৃক্ত, ব্যাখ্যা করো। উদ্দীপকের চাহিদা রেখার পরিবর্তনের ফলে, এখানে যে চাহিদা রেখা, এই যে ডি নট চাহিদা রেখা দেখতে পাচ্ছ, ডি নট থেকে D1-এ চলে গেল, এই যে বলছে যে এই চাহিদা রেখার উপর যে কি প্রভাব পড়বে তা ব্যাখ্যা করো। এটা তোমার হোমওয়ার্ক থাকবে। তার মানে আমরা দুইটা প্রশ্ন এখান থেকে, 19 সালের প্রশ্ন এবং 18 সালের প্রশ্ন দুইটা পড়লে, এবং 17 সালের প্রশ্ন, 18 সাল কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা তোমার বাসার কাজ থাকবে। তুমি সুন্দরভাবে এই প্রশ্নটা লিখবা, লেখার পরে আমাকে দেখাবো, এবং সঠিক সুন্দরভাবে কাজ করো। যত বেশি প্রশ্ন সলিউশন করবা, আমরা যেহেতু অধ্যায় শেষ করছি, অধ্যায় শেষ করার পরেই কিন্তু আমরা প্রশ্নে হাত দিচ্ছি, এতে করে তোমার বইটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে, এবং তোমার মাথা অনেক ফাস্ট হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং তোমার হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্কটা সুন্দর মতো করে কমেন্টস করো। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।